নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর পল্লব সাহা। আজকে যে কারণে কথা বলা সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার আর ব্রেস্ট টিউমার। এর আমাদের যে অভিজ্ঞতা, সমাজের একটা অংশ মহিলা, তাদের একটা অংশ যারা ব্রেস্ট টিউমার নিয়ে সার্জারি ক্লিনিকে আসে এবং আমাদের রোজ তাদেরকে কাউন্সেল করতে হয়, সেই অভিজ্ঞতার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করা। এটার মূল উদ্দেশ্য সামাজিকভাবে এই সচেতনতা তৈরি করা। আর অনেস্টলি বলতে গেলে এই ভিডিও রোজকার আমার এক কথা মানুষকে যখন বোঝাতে হয়, তার মধ্যে একটা ক্লান্তি তো আসেই। সেটা যদি মানুষের কোনো উপকারে আসেন, একটা সচেতনতা তৈরি হয়, সেটাই হবে প্রাপ্তি। যেটা দিক বলা সেটা হচ্ছে, আমরা একটা ব্রেস্ট টিউমার নিয়ে একটি মেয়ে আসছে, বিভিন্ন পোলারিটি অফ এজ থেকে আসে। কেউ একটা 21 বছরের মেয়ে আসছে, আবার 60 বছরের একজন ভদ্রমহিলা আসছে। যেটা বলা সেটা হচ্ছে যে এক ক্ষেত্রে আমরা দেখি যে ব্রেস্টে সামান্য ব্যথা, সামান্য টিউমার হলে সাংঘাতিক অশান্তি আর টেনশনে ভোগে। ইয়েস, বলাই বাহুল্য যে মেয়েদের ক্ষেত্রে যে দুটি ক্যান্সার খুব কমন ভারতবর্ষে, তার মধ্যে একটা সার্ভাইকাল ক্যান্সার জরায়ু আর একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো সেই জন্য একটা প্যানিক কাজ করে। সাধারণত দেখা যায় যে ইউজুয়ালি অল্প বয়সে যে টিউমার্স গুলো আসে, ব্রেস্ট টিউমার্স, সেগুলো কোনোটাই খুব একটা খারাপ নয়। কি হওয়া উচিত সেক্ষেত্রে ভাবনা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে একটা জিনিস যেটা যদিও লাস্ট ব্রেস্ট সিম্পোজিয়ামে বলা হয়েছে, সেটা খুব একটা ইম্পর্টেন্স নেই, কিন্তু ভারতবর্ষের মতন একটি অনুন্নত দেশ, যেখানে রিসোর্সেস, মানুষ নিম্ন মধ্যবিত্ত, তাদের পক্ষে একটা এমআরআই করা, একটা ম্যামোগ্রাম করা, একটা আল্ট্রাসোনোগ্রাফি করা, কিংবা প্রত্যন্ত গ্রামে যেখানে সেই সুবিধাগুলো নেই, সেখানেও ব্রেস্ট ক্যান্সার থাবা বসাচ্ছে। তো কাজেই আমাদের দেশে যেটা খুব ইম্পর্টেন্ট, একটি মেয়ে তার হঠাৎ মনে হলো ব্রেস্টে কিছু জায়গাতে লাম্প হয়েছে, কি করণীয়? প্রথম কথা একটি মনে রাখতে হবে যে মেয়েটি রজপ্রাপ্তি হলো, অর্থাৎ যাকে আমরা বলি মেনার্কি, তার মেনস্ট্রুয়েশন শুরু হলো, পিউবার্টি অ্যাটেইন করলো, তবে থেকে মেনোপজ পর্যন্ত ব্রেস্ট একটা ডাইনামিক স্টেটে চলে, প্রতিদিন একটা সাইক্লিক হরমোনাল স্টিমুলেশনে চলে। একটি মেয়ের রিপ্রোডাক্টিভ লাইফে তাদের যে পিরিয়ডস হয়, সেই পিরিয়ডস এর একটা হাফ ইজ ডমিনেটেড বাই প্রোজেস্টেরন, একটা এস্ট্রোজেন। তো এবং তাদের উইথড্রল হলে তখন ব্লিডিং হয়। তো এই যে হরমোন, এই যে হরমোনগুলো, সেগুলো ব্রেস্ট ইজ সেন্সিটিভ অ্যান্ড সেন্সিটাইজড বাই দিস হরমোনস। তো একটা ডাইনামিক স্টেটে চলে। যে মেয়েটার সবে পিরিয়ড শেষ হয়েছে, তার ব্রেস্ট আর পিরিয়ড হবার আগের ব্রেস্ট দুটোর কন্ডিশন আলাদা। বিকজ পিরিয়ডস হবার আগে সব মেয়েই নিশ্চয়ই সহমত হবেন, সব মহিলারা, যে তাদের ব্রেস্ট একটু হেভি লাগে। সেই মুহূর্তে যদি কেউ ব্রেস্টে হাত দিয়ে টাচ করে, তখন মনে হবে আমার কতগুলো লাম্প হয়েছে, বুকটা ভীষণ টনটন করছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস পার্ট। কারো অনেকের ব্যথাও হয়, প্রতি পিরিয়ডস এর আগে যে ব্যথাগুলো হয়, একে বলা হয় সাইক্লিক মাস্টালজিয়া, অর্থাৎ পিরিয়ড হয়ে যাওয়ার পরে আমার ব্যথাটা কমে যাচ্ছে। এটা নিয়ে একেবারেই চিন্তার কিছু না। ব্যথা যদিও প্রথম সিমটম যেটা ডাক্তারের চেম্বারে নিয়ে আসে আমাদের অভিজ্ঞতায়, সে ব্যথার ভিত্তিতে যদি কোনো মহিলার ব্যথা হচ্ছে বুকে, প্রতি মাসে হচ্ছে, আবার সেটা বেন অফ হয়ে যাচ্ছে পিরিয়ডস এর পরে, এটাকে বলা হয় সাইক্লিক মাস্টালজিয়া। প্রথম কথা, আমি ডাক্তারবাবুর কাছে যাব, কোনটা কনসার্নিং, রাতে ঘুম হচ্ছে না টেনশনে, ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট কবে পাচ্ছি,
এই যে টেনশনের জায়গাটা, যদি মনে করেন যে সাইক্লিক ম্যাস্টালজিয়া আমি যেটি বললাম সেটি হলে অত চিন্তার কিছুই নেই। অবশ্যই ডাক্তারবাবুকে আপনি দেখাবেন যাতে এই যন্ত্রণাটা সেরে যদি আপনার দৈনন্দিন জীবনে আহ, আহ, প্রতিকূলতা নিয়ে আসে, অসুবিধা করে, তাহলে নিশ্চয়ই তো ডাক্তারবাবুকে দেখাতেই হবে। আরেকটি হচ্ছে নন সাইক্লিক ম্যাস্টালজিয়া, যেটা কিন্তু পিরিয়ডস এর সাথে আহ, যুক্ত নয়, যে কোনো সময় তার ব্যথা হচ্ছে, সেটি বরঞ্চ বেশি কনসার্নিং। আচ্ছা, এবার ব্যথা কিন্তু প্রথম কথা বলে রাখি যে ব্রেস্ট ক্যান্সারে কখনোই ব্যথা হয় না, হয় একদম লাস্ট স্টেজে। তাই ব্যথাকে কখনো ব্রেস্ট ক্যান্সারের সিমটম হিসেবে নেবেন না, এটা আমার একটি মেসেজ। ডোন্ট টেক পেইন ইন দ্য ব্রেস্ট অ্যাজ আ সিমটম অফ ব্রেস্ট ক্যান্সার। ওটা হয় অনেক শেষের দিকে, যখন অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয়। এটা গেল এক। সেকেন্ড হচ্ছে যে কি করণীয়, আমার মনে হয়েছে বুকে একটা লাম্প মতো হয়েছে, তো পিরিয়ডের দুটো সময়, আমি পিরিয়ডস এর আগে হাত দিলে আমার গুছি গুছি অনেক কিছু লাগবে। সো আমি বলি 8th ডে ফ্রম দ্য ডেট অফ লাস্ট মেনস্ট্রুয়েশন, চিত হয়ে শুয়ে দ্য ফ্ল্যাট অফ দ্য ফিঙ্গার দিয়ে ব্রেস্টকে যদি আমি 4টে কোয়াড্রেন্টে ভাগ করি, সেখানে আঙ্গুল দিয়ে আঙ্গুল রাখলে যদি আমি লাম্প ফিল করি পরপর দুটো সাইকেলে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুকে দেখান। এবার প্রশ্ন হচ্ছে আমার, ডাক্তারবাবু প্রথম প্রশ্ন যেটি একটি অল্প বয়সী মেয়ে কিংবা একটি 25-30 বছরের মহিলা আসছেন, তাকে তার এভালুয়েশনের জায়গাটা দাঁড়ায় যে নো এজ ইজ ইমিউন টু ক্যান্সার, ডেফিনেটলি, কিন্তু এই এজ গ্রুপটাতে ক্যান্সার হওয়ার চান্স খুব কম, খুব কম। কাজে সেই ভয়টা পাবেন না প্রথমেই। যদি ব্রেস্ট টিউমার্স খুব ছোট সাইজের হয়, সেটা ক্যান্সার, আগে আমাদের 3টে মডালিটি অফ ট্রিটমেন্ট। আমরা আগে হিস্ট্রি নিই, ফ্যামিলি হিস্ট্রিতে যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, 5% অফ দ্য ব্রেস্ট ক্যান্সার ক্যান হ্যাভ আ জেনেটিক লিঙ্কেজ, তাদের আইদার ফ্যামিলিয়াল অর জেনেটিক ব্রেস্ট ক্যান্সার হতে পারে। যাদের মাসি পিসি কারো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত নিশ্চিতভাবে। 95% কেসে যাদের ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি নেই ফ্যামিলিতে, তাদের অত ভয় পাওয়ার কিছু নেই। তবে নানা ধরনের কারণে, ফাইব্রোঅ্যাডিনোসিস কিংবা ফাইব্রোঅ্যাডিনোমার কারণে ব্রেস্টে একটু ব্যথা কিংবা লাম্প হতে পারে। তো মডালিটি অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে একটা হিস্ট্রি টেকিং ডাক্তারবাবুর, একটা হচ্ছে তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের রিসেন্ট হিস্ট্রি কি হয়েছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন, and a single modality is ultrasonography. যদিও বলা হয় যে 35 বছরের নিচে the breast is so dense যে আল্ট্রাসোনোগ্রাফি shouldn't be the খুব একটা ভালো বোঝাতে পারে না, বাট এখন হাই রেজলিউশন আল্ট্রাসোনোগ্রাফি 2 সেন্টিমিটার পর্যন্ত লিশনস খুব ভালোভাবে বোঝানো যায়। Mammography is actually theoretical recommendations less than 35 years of age because the breast is very dense. ব্রেস্টের ডেন্সিটি বেশি থাকে 25 বছরের আগের মহিলাদের। 25 বছরের পরে যখন ব্রেস্ট একটু শিথিল হয়ে গেল, তখন আল্ট্রাসোনোগ্রাফি ক্যান বি দ্য প্রাইমারি ডায়াগনোসিস। বাট আমি আবার বলছি, ভারতবর্ষের যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন যাপন, সেখানে একটি ম্যামোগ্রাম করতে যত খরচা লাগে, আল্ট্রাসোনোগ্রাফি করতে অনেক, ন্যূনতম একটি আল্ট্রাসোনোগ্রাফ যথেষ্ট। এবং ডাক্তারবাবু পরামর্শ, যদি ডাক্তারবাবু মনে করেন যে সেই টিউমারটাকে একটা ছুঁচ ফুটিয়ে বায়োপসি করবেন, যার নাম এফএনএসি, এটি হয় ফার্স্ট জিনিস অফ ট্রিটমেন্ট। বাট আমি বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি টিউমারের চরিত্র কেমন। তাহলে এই পর্বের কথা থেকে একটা জিনিস পরিষ্কার করার চেষ্টা করলাম, সেটা হলো যে অল্প বয়সীদের মধ্যে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ব্রেস্ট ক্যান্সার নেই, তাদের প্লিজ প্যানিক করার কিছু নেই। লেস দেন 2 to 2.5 সেন্টিমিটার আমাদের কিছু ওষুধ আছে, আমরা আগে ট্রায়াল দিই, একটা ট্রায়াল দিই। আমরা সেই ট্রায়ালটা ওষুধে দিই অ্যাটলিস্ট 6 উইকস। তাতে সাইজ যদি লিশন না কমে এবং অবভিয়াসলি একটা এফএনএসি করে দেখে নেওয়া যে সেটা খারাপ নয়, তাহলে ইউ শুড ওয়েট। I personally hate to put a knife on a virgin breast, যার বিয়ে হয়নি, তার বুকে অযথা একটি
ছুরির দাগ বসানো খুব একটা এথিক্যাল ট্রিটমেন্ট নয়, আনলেস ইট ইজ নিডেড। একটি ক্ষেত্রে আছে, সিস্টোসার্কোমা ফাইলয়েডিস বলে এক ধরনের টিউমার হয়, which is a very rapid growing tumor, যেটা অলমোস্ট পুরো ব্রেস্টটাকে অকুপাই করে নেয়। সেক্ষেত্রে কাটতে গেলে তখন ব্রেস্টের একটা বড় অংশ চলে যায়। তো একজন একটি মেয়ে এই অল্প এজ গ্রুপে 35 এজের মধ্যে, তার মধ্যে যদি তার একটা ব্রেস্ট টিউমার নিয়ে আসে, অধিকাংশ ক্ষেত্রেই তার অপারেশন লাগবে না, আগে ওষুধ, সাইজ যদি ছোট হয়। আর এক্সেপ্ট এফএনএসি তে যদি একটা সিস্টোসার্কোমা ফাইলয়েডস টিউমার বলে, সেক্ষেত্রে অপারেশন করাটা উচিত। কারণ এত র্যাপিড ওটা বড় হয়, ওটা যদিও ক্যান্সার নয়, ওটা ক্যান্সার নয়, আর বলা হয় খুব লো ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল থাকে, সেটা অপারেশন করা উচিত। এই দুটো ক্ষেত্রে যাদের 35 বছরের উপরে বয়স অথবা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ব্রেস্ট ক্যান্সার আছে, তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। ইনফ্যাক্ট তাদেরকে বলা হয় যে প্রতি বছর একটা করে আল্ট্রাসোনোগ্রাফি, একটা ম্যামোগ্রাম আইডিয়ালি করা উচিত যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে আফটার দ্য এজ অফ 35। কারণ বয়সের সাথে সাথে যে কোনো ক্যান্সারের সম্ভাবনা বাড়তে থাকে। এটা একটা অভিশাপ বলা যায়, বয়স হওয়ার একটা অভিশাপ, বয়সের সাথে বেড়ে যাওয়ার সাথে। তো সেক্ষেত্রে এবার বলা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার যাদের ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে অথবা ডায়াগনোসিস হয়ে গেল যার ব্রেস্ট ক্যান্সার, যার বয়স ধরা যাক একজনের 45, একজনের 60। আমার লাস্ট 3টে পেশেন্টের বয়স 50 থেকে 60 ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের। তো এই বয়সে ধরতেই পারি তাদের সম্ভাবনা বেশি থাকছে যাদের মেনোপজ হয়ে গেছে। প্রি মেনোপজাল স্ট্যাটাস একটা, আর পোস্ট মেনোপজাল, এখানে আবার দুটো ভাগ হয়ে যায়। যাদের তখনও মেনোপজ হয়নি তাদের এক ধরনের হরমোনাল ডাইনামিক্স থাকে, আর যাদের মেনোপজ বন্ধ হয়ে গেল তাদের আলাদা। তো সাধারণ মোস্ট কমন ক্যান্সার, এটা যদিও সাধারণ মানুষের বুঝবার এখতিয়ারের বাইরে, তবু একটু কথার কথা বলে রাখি, ইজ ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা। এটা মোস্ট কমন ধরনের টিউমার। কারণ ক্যান্সারের আবার চারিত্রিক বৈশিষ্ট্য আছে। কোনো ক্যান্সার খুব অ্যাগ্রেসিভ, খুব বাজে ধরনের, খুব র্যাপিডলি বাড়তে থাকে, ছড়াতে থাকে। আবার কিছু কিছু ক্যান্সার অত তাড়াতাড়ি ছড়ায় না। অনেক ধরনের ব্রেস্ট ক্যান্সার হয়, তবে সাধারণত এই ছড়ানোর ভিত্তিতে সাইজ অফ দ্য টিউমার, যাকে আমরা TNM ক্লাসিফিকেশনস বলি, অর্থাৎ ইন্টারন্যাশনাল একটা ক্লাসিফিকেশন আছে স্টেজিং এর, টিউমারের সাইজ, যেখানে ছড়ায়, লিম্ফ নোডস এবং মেটাস্টেসিস হয়েছে কিনা, সেগুলোর বেসিসে দেখা যায় যে ইট ইজ লেস দ্যান স্টেজ 3A, তাহলে কিন্তু পেশেন্টের চিকিৎসার ফল প্রচন্ড আশাপ্রদ। অর্থাৎ আমরা ক্যান্সার ট্রিটমেন্টকে ভাগ করি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটার হিসেবে 5 years সার্ভাইভাল। যে 5 years সার্ভাইভাল স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে এই স্টেজে আছে, তার এজ প্যারামিটার্স, তার কোমরবিডিটিস, এগুলো দেখে যে ইজ মোর দ্যান 70% স্ট্যাটিস্টিক্যাল ডাটা, তার কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারা ভালো হয়ে যাবে? লেস দেন, বিকজ স্টেজ 3 এর ওপরে ওটা একটা সিস্টেমিক ডিজিজ হয়ে যায়, অর্থাৎ ছড়িয়ে যায় বাইরে। এবং যে কোনো ক্যান্সার ট্রিটমেন্ট দুটো ভাগে ভাগ করা হয়, একটা রিজিওনাল ট্রিটমেন্ট, একটা সিস্টেমিক ট্রিটমেন্ট। রিজিওনাল ট্রিটমেন্টটা কি? সার্জারি, অপারেশন করা এবং রেডিওথেরাপি দেওয়া, অর্থাৎ লোকালি কোনো সেলস পড়ে থাকলে সেগুলোকে নষ্ট করে দেওয়া। আর কেমোথেরাপি হচ্ছে সিস্টেমিক, শরীরে যদি একটি সেলও ছড়িয়ে যায়। তো আমাদের অভিজ্ঞতা অনুযায়ী একটা 2 to 2.55 সেন্টিমিটারের মধ্যে একটা টিউমার, যার নোডাল স্ট্যাটাস অর্থাৎ লিম্ফ নোডস দেখা গেছে যে খুব বেশি লিম্ফ নোডস এ ছড়ায়নি, খুব ভালো পেশেন্ট, যাকে অপারেশন করলে তার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি থাকে। আই হ্যাভ পেশেন্টস যাদের লাস্ট 17-18 বছর আগে অপারেশন হয়েছে এবং তারা ভুলেই গেছে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, অপারেশন হয়েছিল। তারা দিব্য নর্মাল সাধারণ জীবনযাপন করছে, তাদের কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা হওয়ার চান্স খুব বেশি থাকে। একটা জিনিস, সেটা হচ্ছে আর্লি ক্যাচ দেম ইয়ং।
যদি যত তাড়াতাড়ি এই বয়সের আফটার 35 to 60 এই এজ গ্রুপ কিংবা তারও বেশি যেই মুহূর্তে কি ব্রেস্ট লাম্প হবে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। তার যা যা করণীয় পরীক্ষা অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি, এফএনএসি, স্টেজিং এর জন্য পরবর্তীকালে অনেক সময় আমরা পেট স্ক্যান করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো যদি তাড়াতাড়ি করে এবং অপারেশনটা যদি ভালোভাবে করা হয় তাহলে কিন্তু সেই পেশেন্টগুলো দীর্ঘদিন ভালো থাকবে। বাট এটা মনে রাখতে হবে যে অপারেশনটাই শেষ নয়, অপারেশনের পরে ইট ইজ আ মাল্টি মডালিটি ট্রিটমেন্ট, যার কেমোথেরাপি এবং রেডিওথেরাপি লাগবে সেটা কিন্তু মেডিকেল অনকোলজিস্ট ঠিক করবেন। সো এই অ্যাপ্রোচটা হচ্ছে সার্জিক্যাল অনকোলজিস্ট আর আ মেডিকেল অনকোলজিস্ট এই দুজনের জয়েন্ট ভেঞ্চার। সেই পেশেন্টটি যদি ডায়াবেটিস, হাইপারটেনশন থাকে অবশ্যই তাহলে মেডিকেল পার্টটাও চলে এলো, অর্থাৎ ইট উইল বি আ জয়েন্ট ভেঞ্চার বাই আ ফিজিশিয়ান, সার্জন অ্যান্ড আ মেডিকেল অনকোলজিস্ট। খুব সাম্প্রতিক কালে যে পেশেন্টটির অপারেশন হলো 60 বছর বয়স্ক একজন ভদ্র মহিলা, যিনি মূলত এসেছিলেন পিঠের একটি ব্যথা নিয়ে। সেই ব্যথা নিয়ে একজন ডাক্তারবাবুকে দেখাতে গিয়ে তার বুকের একটি লাম্প, সেটা উনি নিজে যখন বলেন সেটা মূল ছিল না, ছিল পিঠে একটি ব্যথা। তখন আল্ট্রাসোনোগ্রাফি করা এবং সেখান থেকে এফএনএসি করা করে দেখা গেছে যে সেটি একটি ডাক্টাল কার্সিনোমা। এই পেশেন্টটি সেকেন্ড স্টেজে ছিল। অবভিয়াসলি we love to operate it। এই পেশেন্টটিকে আমরা মডিফাইড র্যাডিক্যাল মাস্টেক্টমি করেছি। অপারেটিং ডিটেইলস ইজ নট ফর দ্য জেনারেল পিপল, বাট সাধারণত এটাকে সবচেয়ে আধুনিক যে লেভেলে যে ট্রিটমেন্ট, যে রিকমেন্ডেশন আমেরিকান জয়েন্ট কমিটি অফ ক্যান্সার অ্যান্ড টিএনএম ক্লাসিফিকেশন, সেই মেনে রিকমেন্ডেশনে ট্রিটমেন্ট অপারেশনস যেগুলো করা হয় সেইভাবে অপারেশন করা হয়েছে উইথ লেভেল 2 ক্লিয়ারেন্স। সমস্ত টিউমার এন্ড লিম্ফ নোডস বের করে দেওয়া হয়েছে। আমি আশা করি এই পেশেন্টটি যদি সম্পূর্ণভাবে কেমোথেরাপি এবং সবকিছু নেয় তাহলে এই পেশেন্টটি বহুদিন বাঁচবে। আর ব্রেস্ট ক্যান্সার একটা সামাজিক সমস্যা, শুধুমাত্র মেডিকেল সমস্যা নয়। তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক ট্যাবুজ আছে। ব্রেস্টের টিউমার বাড়িতে কাউকেই সেই ভদ্রমহিলা জানাননি, উনি দেখাচ্ছেন বা চুপ করে আছেন, ডাক্তার দেখাতেও লজ্জা পাচ্ছেন, বাড়ির কাউকে বলেননি যিনি ডাক্তার নিয়ে যাবে। আবার একটা ভয় আছে অপারেশন করলে নাকি সেটা ক্যান্সার পরিণত হয়, তাই জন্য প্রথমে সেটি নিয়ে গেলেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, অর্থাৎ আর্লি স্টেজ ইট ইজ বিন আপগ্রেডেড টু আ হায়ার স্টেজ। এমন অনেক ক্ষেত্রে হয় যে আমাদেরকে একটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, তাকে আগে কেমোথেরাপি দিতে হচ্ছে, ডাউন স্টেজিং করে তারপরে অপারেশন করতে হচ্ছে। তো দোহাই এটি করবেন না। যে মুহূর্তে মনে হবে ব্রেস্টে একটি লাম্প আছে, সত্তর আপনার কাছাকাছি ডাক্তারবাবু সম্ভব হলে আপনার চেনাশোনা হাসপাতাল যেখানে সার্জিক্যাল ডিপার্টমেন্ট আছে সরাসরি সেখানে যান। আরেকটি কথা বলার, এই ব্রেস্ট ক্যান্সার যদিও এটি মহিলাদের রোগ, এটা কিন্তু গাইনোকোলজিস্টরা দেখেন না, এটা সার্জিক্যাল ডিপার্টমেন্ট, সার্জিক্যাল অনকোলজির অন্তর্ভুক্ত। তাই অনেকেই প্রথমে চলে যান গাইনোকোলজিস্টের কাছে না, এবং দয়া করে এটার জন্য কোনো ধরনের মেডিকেল কনজারভেটিভ ট্রিটমেন্টের জন্য ওয়েট করবেন না। ফর দ্য পেশেন্টস হু আর অ্যাবভ 35, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার আছে, এই বয়সটাতে একটা ব্রেস্ট টিউমার থাকলে অবশ্যই এটা সার্জিক্যাল ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। নমস্কার, আবার শুভ সন্ধ্যা। যদি কোনো জিজ্ঞাসা থাকে লিঙ্কে আমার নাম্বার এবং আমার সম্ভাব্য কন্ট্যাক্ট ডিটেলস যা যা রয়েছে সবই দেওয়া রইল। আই উইল বি হ্যাপি টু হেল্প। থ্যাংক ইউ।